গল্পের পুরো কাহিনী, সমস্ত স্থান ও চরিত্র কাল্পনিক, যা বাস্তবের সাথে কোনো মিল নেই। এটা শুধু গন্ধ না, কিছু একটা হচ্ছে। রাতের বেলায় যেন ওই গন্ধটা আরো খারাপ হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে গ্রামের কয়েকজন লোক হেঁটে বেড়াচ্ছে। কি যে হচ্ছে তামালপুরে? হ্যাঁ, গ্রামের সবাই বলছে গতকাল রাতে দেখা গিয়েছে একজন লোককে গ্রামে ঘুরতে। এই গন্ধটা ওই লোকের ঘোরাঘুরি, এটা গ্রামের জন্য একেবারেই শুভ না। হয়তো তারা অশরীরী, যার প্রিয় কিছু গ্রামেই আছে। মুকুন্দপুর গ্রাম যেখানে শেষ হয়েছে সেখানেই ইরাবতী নদী। গ্রামের এই নির্জন অংশে সাধারণত কেউ আসে না, তবুও আজ যেন কোনো অজানা শক্তি দীপক আর সুনীলকে টেনে এনেছে এখানে। তারা নদীর পাড়ে বসেছিল, আর কথায় কথায় কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে তা তারা বুঝতেও পারেনি। হঠাৎ দূরের অন্ধকার থেকে একজন অচেনা লোককে আসতে দেখল। লোকটার হাতে একটা মাটির হাঁড়ি। দীপক আর সুনীল একে অপরের দিকে তাকায়। তোমরা কি কালী শঙ্করের শিষ্য দীপক আর সুনীল? তাহলে এই হাঁড়িটা তাকে দিয়ে দিও। এটা কি? আর আপনি কি? আমরা তো আপনাকে চিনি না। আমার পরিচয় তেমন গুরুত্বপূর্ণ নয়, শুধু এটুকু জানো, এই হাঁড়ি কালী শঙ্করের জন্য। তিনি এর জন্যই অপেক্ষা করছেন। এই হাঁড়ি, এটা তো দেখতে একদম সাধারণ। এর মধ্যে এমন কি আছে? নাকি এই হাঁড়ি বুঝি স্যারের জন্য কোনো উপহার? তোমরা যা ভাবছো, এই হাঁড়ি তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কালীশঙ্কর জানেন এর আসল মূল্য। এটা শুধু তার হাতেই পৌঁছে দিও। মনে রেখো, এটা এসেছে তামালপুর থেকে। এটা খুব সাবধানে নিয়ে যাবে। যাই হোক না কেন, পথে একবারও পেছনে তাকাবে না। কিছু দেখো বা শোনো, যত ভয়ানকই হোক, শুধু সামনে এগিয়ে যাবে। একবার যদি ভুল করো, তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। দীপক আর সুনীল ঘরে ঢুকতেই দেখলো কালীশঙ্কর এক অদ্ভুত রূপে বসে আছে। তিনি পিছন ঘুরে মাটির উপরে বসে মন্ত্র পাঠ করছে। পরনে লাল থান, গায়ে ওড়ানো একটা লাল গামছা, আর ঘরে এক অদ্ভুত ধূপের গন্ধ। হঠাৎ কালীশঙ্করের মন্ত্র থেমে গিয়ে বলল, তোরা এসে গেছিস, হাড়িটাকে আমার সামনে রাখ। স্যার, এটার খবর আপনি জানতেন? হ্যাঁ, আমি জানতাম। শুধু এই হাড়ির কথা নয়, তোরা যে আজ নদীর পাড়ে যাবি সেটাও জানতাম। তবে যাবি বললে ভুল হবে, তোদের তো যেতেই হতো। এটা যে এই কালীশঙ্করের ইচ্ছে। তার মানে স্যার, আপনি আমাদের পাঠিয়েছিলেন? তার মানে ভালোই করেছিলেন স্যার। এই বছর নলেন গুড়ের সন্দেশ তেমন খাওয়া হয়নি। বুলু ময়রার দোকানে সেদিন 20 খানা খেয়েছিলাম। আর হা 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 হা। সে তো প্রতিদিনই তোকে একবার করে দেখা যায় ফুল ময়রা দোকানের সামনে। স্যার, আসলে এতে কিছু আছে। আর ওই লোকটাই বা কে ছিল? আমি জানি তুই এত সহজে বুঝবি না দীপক, তোর কৌতূহল দিন দিন বেড়েই চলেছে। তবে একবার মনে করে দেখ দুজনেই, দুদিন আগে কি এমন ঘটেছিল যার বিশেষত্ব শুধু তোরা নয়, আরো অনেকে অনুভব করেছিল। দীপক আর সুনীল এবার বেশ চিন্তায় পড়ে যায়। দুদিন আগে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার কথা মনে করতে চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ স্যার, মনে পড়েছে। দুদিন আগে আপনি বলেছিলেন তাড়াতাড়ি বাড়ি যেতে, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। আর সত্যি সত্যি আমরা বাড়ি পৌঁছতেই দিনের ঝলমলে সূর্য এক কালো অন্ধকার মেঘে ঢেকে গিয়েছিল এবং অঝরে বৃষ্টি নেমেছিল। আর কিছু অনুভব করেছিলি তোরা? বৃষ্টি ছাড়া
সেদিন আরো কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। আর হ্যাঁ, বৃষ্টির জলে এক অদ্ভুত গন্ধ ছিল, অনেকটা অনেকটা চিনসে গন্ধ স্যার। মানুষের লাশ পোড়ালে যেমন গন্ধ বেরোয় ঠিক তেমন। আর বৃষ্টির জল ছিল অনেক ঠান্ডা, যেটা আমরা নয়, গ্রামের সবাই অনুভব করেছে। সবকিছু মনে পড়তেই দীপক বুঝতে পারলো এই বৃষ্টি কোনো স্বাভাবিক বৃষ্টি ছিল না। সেদিন সেই ঘটনা কি তাহলে বড় কোনো বিপদের সংকেত, যা আমাদের এই মুকুন্দপুর গ্রামে আসতে চলেছে? দীপক আর সুনীল কৌতূহল আর ভয় ধরে রাখতে না পেরে বলল, এবার তো বলুন, এসবের সঙ্গে এই হাড়ির কি সম্পর্ক? তাহলে এবারও তো আর আমাদের সুনীলের নলেন গুড়ের সন্দেশ খাওয়া হবে না। তবে শোন, এই হাড়ির ভিতরে কি আছে জানার আগে তোদের জানার দরকার তামালপুরের একটা ঘটনা, যা ঘটে গেছে তামালপুর শ্মশান ঘাটে ধীরু নামে এক ডোমের সঙ্গে। গভীর রাত, তামালপুর গ্রামের শ্মশান ঘাটে চারপাশে শুধুই বেচার ডাক আর ঝিঝি পোকার এক টানা শব্দ। ধীরু যে কিনা ওই শ্মশানের একজন ডোম, সে সেই রাতে মৃতদেহ দাহর কাজ শেষ করেছে। আর মৃতের আত্মীয় পরিজন সবাই শ্মশানঘাট ছেড়ে অনেক আগেই গ্রামে ফিরে গেছে। ধীরু চিতার আগুন নিভিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। পুড়ে যাওয়া কাঠের ধোঁয়া ধীরে ধীরে আকাশে উড়ে মিশে যাচ্ছে, আর চারপাশে ছড়াচ্ছে এক অদ্ভুত চিমসে গন্ধ। হঠাৎ ধীরের চোখ পড়ল একটি পুরনো খাটের দিকে, যা চিতায় থেকে কিছুটা দূরেই পড়ে আছে। আহা, কি সুন্দর কাঠের খাট, শক্ত পক্ত দেখাচ্ছে। আমার ঘরে এটা থাকলে বেশ কাজে দিত। সে ধীরে ধীরে খাটের দিকে এগিয়ে যায়। খাটের গায়ে হাত দিতে গিয়ে সে শীতলতা অনুভব করে। তার শরীর যেন ঠান্ডায় জমে যেতে চায়, কিন্তু লোভের কারণে খাট ধরতে সে চেষ্টা করে। ঠিক সেই সময়তেই পিছন থেকে একটা ভারী পায়ের আওয়াজ, যেন মাটি পিষে কেউ এগিয়ে আসছে। কে আছিস? সামনে আয়, সামনে আয় বলছি। সে পিছন ফিরে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। ধোয়ার মধ্যে ছায়ার নড়াচড়া, একটা শীতল বাতাস তার কান ছুঁয়ে বেরিয়ে যায়। কে আছিস? সামনে আয়, সামনে আয় বলছি। কোনো উত্তর আসে না। কিন্তু হঠাৎ করে চোখের আড়াল থেকে দুজন লোক বেরিয়ে আসে। তাদের মুখে এক অদ্ভুত হাসি, তাদের হাতে একটা মাটির পাত্র, যার ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ইস, জামাতন, আবার ধরা পড়ে গিয়েছি। আমরা মদন আর গোলক শ্মশানে আইছি এই হাড়ি লাইতে। ভয় পেও না, এই পাত্র আমাদের দরকারি, তাই নিতে এইছি। ধীরু হতভাব হয়ে তাদের দিকে তাকায়। সামান্য এই মাটির হাড়ি কি এমন দরকার যে এই রাতেই শ্মশানে চলে এসেছে? নাও, কিন্তু এত রাতে এই সামান্য হাড়ির জন্য এত ঝামেলা করার মানে কি? এই বলে যেতে যাবে এমন সময় গোলক আর মদন এসে তার পায়ের কাছে ধূপ করে বসে পড়ল আর ভ্যা করে কাঁদতে লাগলো। আরে আরে, কি হলো? তোরা তোরা কাঁদছিস কেন? আমাদের মারবেন না দাদা, আমরা খুব গরিব, আমাদের ছেড়ে দিন দয়া করে। এই মৃতদের হাড়ি আমাদের কাজে লাগে, তোমায় শুধু আমাদের ছেড়ে দিতে হবে। আরে আমি কেন তোদের মারতে যাব? ঠিক আছে, যা যা দরকার নিয়ে যা। এই বলে ধীরু সেখান থেকে যেতে থাকে। কিন্তু দাদা, আমরা তো ধরা পড়ে গেছি। দাদা, আমরা শ্মশানের নিয়ম মেনে চলি, আমরা ধরা পড়ে গেছি, ধরা পড়ছি, আমাদের ছাইড়ে দিলে হইবে না, আমাদের শাস্তি দেন। আরে বললাম তো, যা যা বলছি তাই কর, যদি আর একবার বলিস। গোলক আর মদন ধীরুর রাগ থেকে একে অপরের দিকে তাকায়। দ্রুত হাড়িটা হাতে নিয়ে তারপর পিছন ঘুরে শ্মশানের অন্ধকারে মিলিয়ে যায়। ধীরু রাস্তায় গিয়ে খাটটা বাড়িতে নেওয়ার জন্য একটা ভ্যান রিক্সা খোঁজার চেষ্টা করছিল। আশপাশে অনেক খোঁজাখুঁজি পরেও কিছুই পেল না। ভাবলো যাক, কাল সকালে হয়তো কোনো ব্যবস্থা হবে, এই ভেবে সে বাড়ি থেকে হাঁটতে শুরু করলো।
হঠাৎ পিছন থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। ধীরে থমকে দাঁড়ালো। পিছন ফিরে যা দেখলো তাতে তার চোখ কপালে উঠে গেল। এ কি, তোরা খাট নিয়ে কোথায় যাচ্ছিস? চলো গো দাদা, আমরা খাটটা তোমার বাড়ি দিয়ে আসি। মদন আর গোলকের মাথায় শোলার মতো হালকা খাটটা তখন যেন ওদের যেন কিছুই না। ধীরু আর কোনো কথা না বলে তাদের সঙ্গে হাঁটতে শুরু করলো। সেই রাতে খাটটা নিয়ে এসে ধীরু বাড়ির উঠানে রাখলো। শ্মশান থেকে আনা এই খাট সকালে ঠিকঠাক পরিষ্কার করে ধূপ গঙ্গাজল দিয়েই ঘরে তুলবে। কিন্তু আসল ঘটনার শুরু সেই রাতে থেকেই। ধীরু গভীর ঘুমে তলিয়ে আছে। হঠাৎ একটা প্রচন্ড আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে চোখ মেলে দেখে দরজার বাইরে গোলক আর মদন দাঁড়িয়ে আছে। তাদের মুখে এক অদ্ভুত হাসি, এক দৃষ্টিতে ধীরের দিকে তাকিয়ে আছে। তোরা এখানে কি চাই? দাদা, আমরা ধরা পড়ে যাইছি। তাদের শরীর যেন কঙ্কালে পরিণত হয়েছে। গায়ে কাদা, রক্তের দাগ আর মুখে এক পৈশাচিক হাসি। আমরা চোর, চুরি করতে গিয়ে ধরা পড়েছি। সবাই মিলে আমাদের মেরে ফেলেছে। তুমিও চুরি করেছো, তুমিও ধরা পড়লে। ধীরে চিৎকার করতে চায় কিন্তু তার গলা ধরে আসে। সে কথা বলতে চায় কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। পাশেই শান্তির দিকে তাকিয়ে দেখে সেখানে শুয়ে আছে একটা লাশ। তার মুখে কোনো প্রাণ নাই। হঠাৎ তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। তার চোখ খুলে গেল আর সে ফিসফিস করে বলল, তুই ধরা পড়ে গেছিস ধ্রু। এবার পালানোর পথে আমাদের সঙ্গে চলে আয়। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সাথী, সাথী। সেই রাতে শান্তি ধীরুর প্রাণটা বাঁচিয়ে নিল। ধীরুর হঠাৎ কান্নার শব্দ আর অদ্ভুত ভাবে খাটের পাশ দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা হাওয়ার ছটকা ঘুম ভেঙেছিল শান্তির। পরিস্থিতি দেখে শান্তি বুঝে গেল কিছু একটা ঠিক নেই। কোনো দ্বিধা না করে সে ঝাঁটা তুলে আঘাত করতে লাগলো খাটের দিকে। পরের দিন সকালে গ্রামে সবটা জানাজানি হতেই সবাই বুঝতে পারলো গ্রামে সেই ছায়ার ঘোরাঘুরি আর ওই অদ্ভুত গন্ধের আসল রহস্য। তাই গ্রামের সবাই ধীরুকে খুব বকাবকি করলো। খাটটাকে শ্মশান থেকে আনা বা শ্মশানের সেই উপহার নেওয়া তার মোটেও ঠিক হয়নি। গ্রামের সবার কথা মতো ধীরু খাটটাকে শ্মশানের ঠিক সেই জায়গাতেই রেখে এলো যেখান থেকে সে এনেছিল। এবার আসল খেলা শুরু। ধীরু জানতো না শ্মশান থেকে আনা উপহার ফেরত দিতে হলে শুধু জিনিস ফেরত দেওয়াই যথেষ্ট নয়। ওরা যা দেয় তা সহজে ছেড়ে দেয় না। ওদের সন্তুষ্ট করতে হয়, দিতে হয় আকুতি। স্যার, এবার আমি বুঝেছি এই হাড়ির ভেতরে গোলক আর মদন বন্দি, তাই না? না স্যার, আমার তা মনে হয় না যে গোলক আর মদন থাকতে পারে না। আর স্যার, যদি এই ঘটনা তামালপুরের হয় তাহলে আমাদের মুকুন্দপুরে ওই বৃষ্টি কেন হয়েছিল? আমি জানতাম তুই ঠিক এই প্রশ্নটাই করবি, কিন্তু এই রহস্যের উত্তর পেতে হলে আরো একটু অপেক্ষা করতে হবে। আর বন্ধুরা, তোমাদেরও একটু অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। তোমাদের কি মনে হয় সেই হাড়ির ভেতরে কি থাকতে পারে? তোমাদের মতামতটা জানাও দেখি। দেখি তোমাদের অনুমান কতটা মিলে যায় এই রহস্যের সঙ্গে। এইরকম নিত্য নতুন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।